আসতে ভয়ঙ্কর একটা শব্দে জেগে গেল ছেলেটি। শুনলে বোঝা যায় কারা যেন মারামারি করছে, যেন কোনো জন্তু জানোয়ার। রক্ত হিম করা গলায় কে যেন আর্তনাদ করে উঠছে মাঝে মাঝে। গোটা মন্দির যেন থরথর করে কাঁপছে। মন্দিরটা সে ভালো করে দেখল, চারিদিকে রক্ত আর রক্ত। রক্তের পুকুরের মাঝখানে মরে পড়ে আছে গরুর চেয়েও আকারের বড় এক দৈত্যকার ইঁদুর, মন্দিরের পিশাচ। অনেক অনেক দিন আগে জাপানের ছোট্ট একটি গায়ে বাস করত এক গরিব চাষা এবং তার বউ। তারা দুজনেই ছিল বেজায় ভালো মানুষ। তাদের ছিল অনেকগুলি বাচ্চা। ফলে এতগুলো মানুষের ভরণ পোষণ করতে গিয়ে নাভিশ্বাস উঠে যেত চাষার। বড় ছেলেটির বয়স যখন 14, গায়ে গতরে বেশ বলিষ্ঠ, সে বাপকে কৃষিকাজে সাহায্য করতে নেমে পড়ল। আর ছোট্ট ছোট্ট মেয়েগুলো হাঁটতে শেখার পরপরই মাকে ঘরকন্যার কাজে সহযোগিতা করতে লাগলো। তবে চাষি দম্পতির সবচেয়ে ছোট ছেলেটি কোনো শক্ত কাজ করতে পারত না, কিন্তু তার মাথায় ছিল ক্ষুরোধার বুদ্ধি। সে তার সবকটা ভাই বোনদের মধ্যে সবচেয়ে চালাক ছিল, কিন্তু সে ছিল খুবই দুর্বল এবং দেখতে নিতান্তই ছোটখাটো। আর যার কারণে লোকে তাকে বলতো ওকে দিয়ে কোনো কাজই হবে না। বাবা মা তখন ভাবলো, কৃষিকাজের মতো তো শক্ত কাজ যখন ওর দ্বারা হবেই না, তখন বরং ওকে পুরোহিতের কাজে লাগিয়ে দেওয়া যাক। কাজেই বাবা মা একদিন ছোট ছেলেকে নিয়ে গায়ের মন্দিরে চলে এলো। বুড়ো পুরোহিতকে অনুনয় করে বলল তিনি যেন তাদের ছেলেটিকে শিষ্য হিসেবে গ্রহণ করেন এবং ওকে পড়ালেখা শেখান, যাতে বড় হয়ে সে এই মন্দিরে যজমানি করতে পারে। বৃদ্ধ ছোট ছেলেটির সঙ্গে সদয় আচরণ করলেন। তাকে কিছু কঠিন প্রশ্ন করা হলো। ছেলেটি এমন চতুর জবাব দিল যে তাকে শিষ্য গ্রহণ করতে কোনো আপত্তি করলেন না। ধর্মগুরু ওকে মন্দিরের টোলে ভর্তি করে নিলেন এবং ধর্ম শিক্ষা দেওয়া শুরু করলেন। বৃদ্ধ পুরোহিত ছেলেটিকে যে শেখালেন সে সবকিছু দ্রুত শিখে ফেলল। সে অত্যন্ত বাধ্যগত ছাত্র হয়ে উঠল। তবে তার একটা দোষ ছিল, সে পড়ার সময় ছবি আঁকত এবং তার ছবির বিষয়বস্তু ছিল বেড়াল। ওই সময় মন্দিরে বেড়ালের ছবি আঁকার ব্যাপারে নিষেধ ছিল। একা যখন থাকতো ছেলেটি তখনই এঁকে ফেলতো বেড়ালের ছবি। সে ধর্মগুরুর ধর্মীয় বইয়ের মার্জিনে ছবি আঁকত। মন্দিরের সমস্ত পর্দা, দেওয়াল এবং পিলারগুলো ভরে গিয়েছিল বেড়ালের ছবিতে। কিন্তু পুরোহিত তাকে বহুবার এমন ছবি আঁকতে বারণ করেছিলেন। কিন্তু কে শুনে কার কথা? ছেলেটির ছবি না এঁকে থাকতেই পারত না। ছেলেটি ছবি আঁকতে না পারলে অস্থির অস্থির বোধ করত। সে ছিল অত্যন্ত প্রতিভাবান একজন চিত্রকর। ছবি এঁকেই একদিন নাম কামানোর স্বপ্ন দেখত ছেলেটি, যার কারণে ধর্ম শিক্ষায় মন দিতে পারত না। ভালো ছাত্র হবার ইচ্ছাও তার ছিল না। ছাত্র হতে গেলে বই পড়তে হয়, কিন্তু পড়ার চেয়ে আঁকা আঁকিই তাকে টানত বেশি করে। এমনই একদিন দেবতার পোশাকে বেড়ালের ছবি আঁকতে গিয়ে ধর্মগুরুর কাছে হাতে নাতে ধরা খেল ছেলেটি। গুরু তখন খুবই রেগে গেলেন। তখন তিনি বললেন, তুমি এখনই এখান থেকে চলে যাও। তুমি কোনো দিনও পুরোহিত হতে পারবে না। তবে হ্যাঁ, চেষ্টা করলে একদিন হয়তো বড় মাপে চিত্রকর তুমি হতে পারবে। তোমাকে শেষ একটি উপদেশ দিই, শোনো। উপদেশটি কখনো ভুলো না। রাতের বেলা বড় জায়গায় এড়িয়ে চলবে, ঘুমোবে ছোট্ট জায়গায়। গুরুর এমন কথার মানে কিছুই বুঝতে পারল না ছেলেটি। এ কথার মানে ভাবতে ভাবতে সে তার ছোট্ট বোঝকা গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ল মন্দির থেকে। গুরুকে তার কথার অর্থ জিজ্ঞেস করার খুবই ইচ্ছে হচ্ছিল, কিন্তু ধমক খাওয়ার ভয় প্রশ্নটা আর করল না, শুধু বিদায় বলতে পারল।
মনে দুঃখ নিয়ে মন্দির ছেড়েছে ছেলেটি। কোথায় যাবে, কি করবে বুঝতে পারছে না। যদি বাড়ি যাই, পুরোহিতের কথা না শোনার অভিযোগে বাপ ওকে বেদম পিটুনি দেবেন, তাতে কোনো সন্দেহ নেই। তাই কিছুতেই বাড়িও যাওয়া চলবে না। হঠাৎই পাশের বাড়ির গাঁয়ের কথা মনে পড়ল তার। এখান থেকে 4 ক্রোশ দূর ওই গাঁয়ে বিশাল একটি মন্দির আছে। মন্দিরে তরুণ বুড়ো অনেক পুরোহিত আছে। ছেলেটি শুনেছে ওখানেও একটি টোল আছে, সেখানেও নাকি ধর্ম শিক্ষা দেওয়া হয়। সে ঠিক করলো ওই গাঁয়েই যাবে। মন্দিরের প্রধান পুরোহিতকে হাতে পায়ে ধরে সে সেখানে টোলে ভর্তি হয়ে যাবে। নিশ্চয়ই ওর কাতর অনুরোধ ফেলতে পারবেন না উনি। কিন্তু ছেলেটি জানতো না যে ওই বড় মন্দিরটি বহুদিন আগে বন্ধ হয়ে গিয়েছে। বরং ওখানে এখন একটি পিশাচ এসে আস্তানা গেড়েছে। আর সেই পিশাচের ভয়েই পুরোহিতরা অনেকদিন আগেই মন্দির ছেড়ে পালিয়েছেন। গাঁয়ের কয়েকজন সাহসী মানুষ পিশাচটাকে মারতে গিয়েছিল। তারা এক রাতে ছিল ওই মন্দিরে, কিন্তু পরদিন কাউকে জীবিত পাওয়া যায়নি। তাদের শুধু রক্তাক্ত দেহ দেখে মনে হয় খাবলানো শরীরে কেউ যেন মাংস ছিঁড়ে খেয়েছে। এরপর থেকে কেউ ভুলেও ওই মন্দিরে যায়নি, এমনকি মন্দিরের ছায়াও মানায়নি। পরিত্যক্ত মন্দিরটি এখন হানাবাড়িতে পরিণত হয়েছে। কিন্তু এইসব কথা তো আর ছেলেটি জানতো না। সে মন্দিরের টোলে ভর্তি হওয়ার আশায় পথ চলতে লাগলো। 4 ক্রোশ পথ পাড়ি দিতে গিয়ে প্রায় সন্ধেই নেমে গেল সেখানে পৌঁছতে। গ্রামের মানুষ এমনিতেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। মন্দিরের পিশাচের হামলা হওয়ার পর থেকে তারা সূর্য ডুবে যাওয়ার পরই কেউ আর ঘর থেকেই বেরোয় না। মন্দির থেকে ভেসে আসে বিকট চিৎকার, বীভৎস হাসি। শুনলেই যেন গা শিউরে ওঠে। মন্দিরটি ছিল গাঁয়ের শেষ প্রান্তে একটি টিলার উপরে। ছেলেটি মন্দিরে আলো জ্বলতে দেখল। ওই ভুতুরে মন্দিরে কেউ পুজো দিতেই চায় না, আলো জ্বালা তো দূরে থাক। তবে লোকে বলে পিশাচটা নাকি ঝাঁঝবেলা আলো জ্বেলে রাখে, পথ ভোলা পথচারীদের আকৃষ্ট করার জন্যই। ছেলেটি মন্দিরের বিশাল কারুকার্য করা পুরু কাঠের দরজার সামনে এসে দাঁড়ালো। আঙ্গুলের গাঁট দিয়ে টুকটুক শব্দও করল, কিন্তু কেউ সাড়া দিল না। আবারও টুকটুক শব্দ করল, কিন্তু এবারও কারুর জবাব নেই। ছেলেটি ভাবল, মন্দিরের সবাই এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল নাকি। একটু ইতস্তত করে দরজায় আবার ধাক্কা দিল। ক্যাচ ক্যাচ শব্দে দরজাটা মিলে গেল। ভিতরে ঢুকলো ছেলেটি। মাটির একটি প্রদীপ জ্বলছে কেবল, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। ছেলেটি ভাবল, কেউ না কেউ তো নিশ্চয়ই আসবে। কাজেই মেঝেতে বসে পড়ল সে, অপেক্ষা করতে লাগলো। ছেলেটি লক্ষ্য করল মন্দিরের সবকিছুই ধুলোয় ধূসর হয়ে আছে। এমনকি মাকড়সার জালে পুরো মন্দিরটা ছেয়ে গেছে। বোঝাই যায় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করার কেউ নেই এখানে। জানালায় বড় বড় পর্দা ঝুলতে দেখে খুশি হয়ে গেল ছেলেটি। রং পেন্সিলের বাক্স সে সঙ্গে করে এনেছে, কাজেই কোনো দ্বিধা না করে বেড়ালের ছবি আঁকতে বসে গেল। পর্দাগুলো ভরে গেল তার আঁকা বড় বড় বেড়ালের ছবিতে। পথ চলার ক্লান্তিতে তার ঘুম এসে গেল। সে পুটুলি খুলে চাদর বিছিয়ে মেঝেতে শুয়ে পড়ার তোড়জোড় শুরু করলো। এমন সময় মনে পড়ল ধর্মগুরুর কথা। তিনি তাকে বলেছিলেন রাতের বেলা বড় জায়গায় এড়িয়ে চলতে, আর ঘুমাতে কোনো ছোট জায়গায়। ছেলেটি তখন লক্ষ্য করল মন্দিরটি প্রকাণ্ড, আর সে একা। গুরুর কথাগুলো মনে পড়তে অর্থ না বুঝলেও এবার তার কেমন জানি ভয় ভয় করতে লাগলো। সে তখন ঘুমানোর জন্য ছোট্ট কোনো ঘর খুঁজতে লাগলো। চারিদিকটা একটু দেখতেই
ক্ষুদ্র একটি কুঠিরও তার চোখে পড়ল। কুঠুরি দরজা খুলে ভেতরে ঢুকলো, তারপর ছিটকানি লাগিয়ে শুয়ে পড়ল মেঝেতে। এমনকি কিছুক্ষণের মধ্যে ছেলেটি ঘুমিয়েও পড়ল। গভীর রাতে ভয়ঙ্কর একটা শব্দে জেগে গেল ছেলেটি। শুনলে বোঝা যায় কারা যেন মারামারি করছে, যেন কোনো জন্তু জানোয়ার। এমনই ভয় পেল ছেলেটি, দরজার ফাঁক দিয়েও মন্দিরের ভেতরে তাকাতে সাহস পেল না। কে জানি, কেবলই তার মনে হতে লাগলো যে সে যদি দেখে তাহলে হয়তো হাটফিলি করে ফেলবে। সে মেঝেতে গুটিসুটি মেরে পড়ে রইল। কিছুক্ষণ পর আলোর যে সূক্ষ্ম রেখা ঢুকছিল দরজার ছিলকা দিয়ে, ছেলেটি বুঝতে পারল নিভে গেছে মন্দিরের বাতি। কিন্তু সেই ভয়াল চিৎকার এখনো পর্যন্ত থামেনি। রক্ত হিম করা গলায় কে যেন আর্তনাদ করে উঠছে মাঝে মাঝে। গোটা মন্দির যেন থরথর করে কাঁপছে। বেশ অনেকক্ষণ পরে নেমে এলো নীরবতা, কিন্তু ছেলেটি ভয়ে এক পাও নড়ল না সেখান থেকে। অবশেষে দেখতে দেখতে ভোর হলো। সোনালি আলো দরজার ফাঁক দিয়ে প্রবেশ করলো ঘরের ভিতরে। খুব সাবধানে সেই কুঠির থেকে বেরিয়ে পড়ল ছেলেটি। মন্দিরটা সে ভালো করে দেখল। চারিদিকে রক্ত আর রক্ত। রক্তের পুকুরের মাঝখানে মরে পড়ে আছে গরুর চেয়েও আকারের বড় এক দৈত্যকার ইঁদুর, মন্দিরের পিশাচ। কিন্তু এটাকে কে হত্যা করলো? মানুষজন কিংবা অন্য কোনো প্রাণী? হঠাৎই ছেলেটি লক্ষ্য করল সে গত রাতে পর্দায় যেসব বেড়ালের ছবি এঁকেছিল সবকটা বেড়ালের গায়ে রক্ত মাখা। সে তক্ষুনি বুঝতে পারল পিশাচ ইঁদুরটাকে তারাই হত্যা করে মেরেছে। তখন ছেলেটি বুঝতে পারল বৃদ্ধ পুরোহিতের সেই সাবধান বাণীর কথা। রাতের বেলা কোনো বড় জায়গা এড়িয়ে চলতে হবে, ঘুমোবে ছোট জায়গায়। ওই ছেলেটি এখন বড় হয়ে খুবই বিখ্যাত চিত্রকর হয়ে উঠেছে। তার আঁকা বেড়ালের ছবি এখনো ওই মন্দিরে আছে। এখানেই শেষ করছে আজকের এই গল্পটি। আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।